আজকে নবম শ্রেণীর বল ও গতি চ্যাপ্টার সম্পর্কে জানবো। তো বল ও গতি মানে ফোর্স অ্যান্ড মোশন। বল ও গতি, এখন বল জিনিসটা কী বলে, বল বা ফোর্স, ফোর্স জিনিসটা কী বলে? ফোর্স হচ্ছে যে জিনিসটা কী বলে, ফোর্সের বিভিন্ন রকমের ডিভিশন হতে পারে। যেমন ফোর্সের মূল ডেফিনেশন হচ্ছে যে মাসের পরিবর্তন উইথ অ্যাক্সিলারেশন। মানে কি, মানে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এটাকে বলা হচ্ছে ডিভি বাই ডিটি। এটা পরবর্তীকালে আছে v2 - v1/t। তাহলে এমভি মানে হচ্ছে ভরবেগ বাই টি, মানে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ বাই সময় মানে ভরবেগের পরিবর্তন বাই হার। এটা একটু পরে ডিটেলসে বলছি। তো গতি আর বলটা তো জানলাম। গতি জিনিসটা কী বলে? গতি হচ্ছে যে, গতি মানে যেটা তোর যেটা গতি মানে যেটা মোশনে থাকে, মানে যেটা মানে সমগ্র ইউনিভার্স, মানে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো জিনিসই গতিতে আছে। এমনকি পৃথিবীও গতিতে আছে, আর সূর্যও গতিতে আছে। কিন্তু আমাদের পৃথিবীর সাপেক্ষে, ধরো আমাদের পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির, কিন্তু পুরো মহাবিশ্বর সাপেক্ষে সূর্য স্থির নয়, সবাই ঘুরছে। সে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির। তো ধরো আমরা যেহেতু পৃথিবীতে আছি, তাহলে আমাদের সাপেক্ষে পৃথিবী স্থির, এটা ভেবে নিতে হবে। আমি যার সাপেক্ষে ভাবো সেটাকে স্থির ভেবে নেবো। তো গতি দু ধরনের। একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। মানে যে বস্তুর হয়, মানে গতিটা ভাগ হয় না, স্থিতি আর গতি। স্থিতি হচ্ছে যে বস্তু চিরকাল স্থির থাকে, আর গতি যে বস্তু চিরকাল গতিতে থাকে। বা স্থিতি বস্তুকে আমি গতিতে করতে পারি যদি আমি ফোর্স দিই, স্থিতি বস্তুকে আমি গতি করতে পারি যদি বল প্রয়োগ করি, তাহলে স্থিতি বস্তু গতিতে পরিণত হবে। বা অপোজিটটা হতে পারে, গতি বস্তুকে যদি আমি ফোর্স প্রয়োগ করি তাহলে স্থিতি এই পুরো সমগ্র জিনিসটা নিয়ে পরে চ্যাপ্টারটা। তো ভাবতে পারছো কীরকম মানে ইন্টারেস্টিং চ্যাপ্টারটা হবে। ধরে নাও তোমার, অনেক সময় দেখেছো তুমি, ধরো ট্রেনে যাচ্ছ, অনেক সময় দেখেছো ট্রেনটা যাচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো, ট্রেনটা যাচ্ছে এভাবে। এটা গতি আছে, ট্রেনের নির্দিষ্ট গতি আছে। যখন ইঞ্জিন বন্ধ করে, তাহলে ট্রেনটা আস্তে আস্তে থেমে যায়। অর্থাৎ ট্রেনটাকে ফোর্স প্রয়োগ করতে হচ্ছে। আবার এই গতির আবার অনেক রকমের ভাগ আছে। যেমন একটা হচ্ছে সরলরৈখিক গতি। ধরো কোনো ট্রেনটা যেমন একটা সরলরেখায় যাচ্ছে, এটা সরলরৈখিক গতি। এবার যদি বলি আমি এবার একটা সরলরৈখিক গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। সরলরৈখিক গতি আর ঘূর্ণন গতি, একটা হচ্ছে সরলরৈখিক, একটা বক্র বা ঘূর্ণন, যাই হোক সরলরৈখিক। আরেকটা হচ্ছে যে, যেমন ধরো পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি। এরপর ধরো নাও একটা লাঠিম ঘুরছে, লাঠিমকে তুমি ধরো ঘুরিয়ে দিলে, লাঠিমটা ঘুরছে, এইভাবে লাঠিমটা ঘুরছে। ধরে নাও লাঠিমটা ঘুরছে এরকম, লাঠিমটা এই অ্যাক্সিসের সাপেক্ষে এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, লাঠিমটা এভাবে ঘুরছে। এভাবে যেমন পাখা, যেমন বাড়ির পাখা আছে না, যেমন বাড়ির পাখা ঘুরে, এত আওয়াজ নেই, যেমন বাড়ির পাখা ঘুরে নির্দিষ্ট গতিতে ঘুরে। এবারে পাখাটা থামানোর জন্য ইলেকট্রিক প্রয়োগ করতে হয়, পাখাটা চালু করার জন্য ইলেকট্রিক প্রয়োগ করতে হয়, মানে ফোর্স প্রয়োগ করতে হয়। আবার পাখাটা বন্ধ করে দেওয়ার জন্য ফোর্স ব্যবহার করতে হয়। এমন একটা জিনিস, যেমন ধরো এই যে পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, আবার সূর্যের চারিদিকে ঘুরছে, এই ধরনের গতিটাকে বলা হচ্ছে
এ ধরনের গতিটাকে বলা হচ্ছে মিশ্র গতি, কারণ যার নিজের অক্ষের সাপেক্ষেও ঘুরে আর অন্য কারো সাপেক্ষেও ঘুরে। এরকম আরেকটা উদাহরণ হচ্ছে যেমন সাইকেলের চাকা। ধরো যদি সাইকেলের চাকা বা গাড়ির চাকা তোমরা নিজেই দেখেছো, সাইকেলের চাকাটা নিজেও ঘোরে, অথচ সাইকেলের চাকাটা নিজে আগিয়ে যায়। মানে এটা যেমন ঘূর্ণন গতি আছে, দুটোই ঘূর্ণন গতি আছে, ঘূর্ণন গতি আছে। একটা সূর্যকে কেন্দ্র করে, একটা নিজের অক্ষকে কেন্দ্র করে। আর এটা হচ্ছে যে একটা ঘূর্ণন আছে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, আর একটা সরলরৈখিক গতি আছে যার। সাইকেল, গাড়ির চাকা যেভাবে যায় সরলরেখে। তো আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো কোনো স্প্রিং, মানে এটা একটা স্প্রিং, মানে ফোর্সের একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা স্প্রিং আছে, নর্মাল স্প্রিং আছে একটা। এই স্প্রিংটাকে আমি টেনে দিলাম, টেনে দিলে এরকম হয়ে যাবে। টেনে দিলে এরকম হয়ে যাবে। টেনে রেখে দিলাম, এখানে চলে আসবে। কিন্তু যদি আমি এটা যদি আমি ছেড়ে দিই, তাহলে এটা আবার পুনরায় অবস্থায় চলে আসার চেষ্টা করবে। চলে আসবে বা পুনরায় আসার চেষ্টা করবে। এই যে এটা ফোর্স প্রয়োগ করছি, এদিকে ফোর্স প্রয়োগ করলাম, বা ধরো চিপে দিলাম, মানে প্রেস করে দিলাম, সেক্ষেত্রে এটা কম্প্রেস হয়ে যাবে, মানে সংকুচিত হয়ে যাবে। একটা যদি ফোর্স প্রয়োগ করি তাহলে সংকুচিত হয়ে যাবে। এটা নর্মাল, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এটা সাম্যাবস্থা, এখান থেকে এখানে চলে এসছে, এখান থেকে এখানে চলে এসছে, আর এটা এখান থেকে এখানে বেড়ে গেছে। এই যে নিজে ওই যে সূর্য কেন্দ্র করে ঘুরছে না, এগুলোকে বলা হয় বৃত্তীয় গতি। এই ধরনের গতিগুলোকে, যেমন তোমাদের এরকম আছে না, তোমরা দেখবে রাস্তায় যাওয়ার সময়, মানে কোনো রাস্তায় যাচ্ছে, তো রাস্তায় যাওয়ার সময় কোনো গাড়ি যখন যায় তখন মানে এইভাবে ঘুরে ঘুরে যায়। এই রাস্তার এখানে উঁচু থাকে হালকা, একটু হালকা লক্ষ্য করে দেখবে, মানে এরকম এরকম রাস্তাটা হয়। এই যে এই ঘূর্ণন গতির জন্য, যাতে ঘূর্ণন গতিটা মানে কন্ট্রোলে রাখতে পারে, সেই কারণে এই দিকটা একটু, মানে উপর দিকটা একটু নিচু, আর নিচ দিকটা একটু, মানে এরকম 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 হয়, এরকম। মানে এটা 3D স্ট্রাকচার, তো এরকম হয়। তোমরা যখন রাস্তা দিয়ে যাবে দেখতে পাবে, মানে পিচ রাস্তা বা এরকম রাস্তা দিয়ে যখন যাবে। এই বল যেটা জিনিসটা বললাম, ফোর্সটা হচ্ছে মানও আছে, দিকও আছে, মানে এটা একটা ভেক্টর রাশি। ফোর্সের মানও আছে, দিক আছে। আগের চ্যাপ্টারে আমি আলোচনা করেছি, মান আছে, দিক আছে। তো ফোর্স, তাহলে এটা একটা ভেক্টর রাশি। ভেক্টর মানে এফ এর মাথায় এরকম চিহ্ন দেবো, এটা হচ্ছে ভেক্টর রাশি। এখন যদি বলি, ধরো তুমি সোজা হয়ে গেলে, ওটা তো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট গেলে, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট গেলে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট গেলে, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট গেলে, তুমি এ পয়েন্ট থেকে আগে বি পয়েন্ট গেলে, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট গেলে, এটা 3 মিটার ধরে নিলাম, এটা 4 মিটার ধরে নিলাম। তো তুমি যদি এ থেকে সি পর্যন্ত যাও, তাহলে এটা 5 মিটার হয়ে যাবে। তাহলে তোমার এসি, মানে এটা হচ্ছে এসিটা হচ্ছে যে সরণ, মানে যে মিনিমাম ডিস্টেন্স, মানে তোমার দূরত্ব এবং তোমার অবস্থান এবং অন্তিম অবস্থান, এটা হচ্ছে অন্তিম অবস্থান, এবং তোমার অবস্থান কোনো মানে তোমার বা যা কোনো কারুকারী, যে মানে যে বস্তুটা গতিশীল আছে তার অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থানের মধ্যে যে ন্যূনতম দূরত্ব, যে সব থেকে যে কম দূরত্ব, সেটাকে বলা হচ্ছে সরণ। আর যে পথে যাচ্ছি সেটাকে বলা হচ্ছে আমার দূরত্ব, অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্ব, যা বলবে তোমরা সব। এখন আমরা বেগ বলে কি জানি? বেগ, আমি ধরো যদি গাড়ির মিটারে দেখবে তারে উঠে এত 60 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার, এই যে ওরা যে রাস্তায় যাচ্ছে সে রাস্তায় অত বেগ, মানে গাড়িটা যে রাস্তায় যাচ্ছে ওই রাস্তায় এত বেগে যাচ্ছে। তো ধরে নাও বেগ বলতে বোঝাচ্ছে, ধরো আমি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এটা হচ্ছে আমার বেগ কত, 5 বাই যে সময় গেলাম, সেরকম ধরে নিলাম টি সময় গেলাম। মানে অতিক্রান্ত, মানে এই বেগ মানে হচ্ছে বাই সময় স্মরণ বাই সময়। কিন্তু গাড়িতে তো আর ওরকম হয় না। গাড়িতে তো অনেকটা পথ এদিক ওদিক, মানে অনেক বিভিন্ন রাস্তা দিয়ে যায়, তাহলে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব মাপা হয়, সেক্ষেত্রে তার গড় বেগটা ধরা হয়। গড় বেগ মানে হচ্ছে অতিক্রান্ত, মানে গড়, সেক্ষেত্রে যেটা দেখায় গাড়িতে,
যে 30 কিলোমিটার 40 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে গড় বেগ, মানে গড় বেগ দিয়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা হয়। গড় বেগ মানে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত দূরত্ব বাই টাইম। গড় বেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর শুধু নর্মাল যদি বেগ বলি তাহলে সরণ বাই সময়। এটা বেগটা তো জানলাম। আর ধরো তোমরা ত্বরণও জানো, ত্বরণ ত্বরণ সমান ত্বরণ সমান বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার ফার্স্টে হচ্ছে সরণ, এক্স মানে সরণ ধরে নিলাম, সরণ। সরণের পরে হচ্ছে যে বেগ, ভি ভেলোসিটি বেগ, বেগের পরে ত্বরণ, ব্যাস এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ত্বরণ। এরপরে ত্বরণ যখনই হয়ে যাবে তখন এফ এফ সমান এম ইন্টু এ, মানে এফ মানে হচ্ছে বল, এ হচ্ছে ত্বরণ। আর এম তো জানি, যে মাসটা আমি ধরো তুমি যদি ছুটছো, তোমার ওজনটা, ওজন বলছি সরি ওজন নয়, তোমার ভরটা, ধরো কোনো বস্তু যদি গতিশীল আছে সেই বস্তুর ভর, মানে সেই বস্তুর ভরটা, এভাবে ফোর্সটা পেয়ে যাবো। বেগের পরিবর্তনের হার, ত্বরণ সমান বেগের পরিবর্তনের হার, মানে ত্বরণ ত্বরণ সমান বেগের পরিবর্তনের হার। তো ত্বরণ সমান v2 মাইনাস v1/t। v2 মানে হচ্ছে অন্তিম, v2 হচ্ছে অন্তিম বেগ, আর v1 হচ্ছে প্রাথমিক, অর্থাৎ মানে ভরবেগ বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। যেরকম সেরকম কতগুলো ওয়ান ডাইমেনশন মোশন আছে, যেমন মানে ওয়ান ডাইমেনশন মোশন মানে একতলীয় সমীকরণ, যেগুলো হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, যেখানে এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, ভি হচ্ছে অন্তিম গতিবেগ, অন্তিম গতিবেগ, আর ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ। মানে ধরো যদি কোনো ধরো তুমি ধরে নাও যে একটা মোটরসাইকেল যাচ্ছে, ধরো কোনো মোটরসাইকেল বা সাইকেল যাচ্ছে, ধরে নাও কোনো মোটরসাইকেল যাচ্ছে, তো মোটরসাইকেলের গতিবেগ প্রথমে ছিল ইউ, প্রথমে গতিবেগ ছিল ইউ, তো ইউ গতিবেগে যাচ্ছিলো, টি সময় পরে মানে অ্যাক্সিলারেশন এ, টি সময় পরে অ্যাক্সিলারেশন এ হয়েছে। তো তারপরে তার বেগ মানে তার অন্তিম বেগ কত হবে, তার অন্তিম বেগ হবে ভি সমান ইউ প্লাস এটি। আর যদি ধরো এ ত্বরণে, যদি এ অ্যাক্সিলারেশনে যায়, মানে এ ত্বরণে যদি যায়, এই যদি এ মন্দনে যায়, তখন ভি সমান ইউ মাইনাস এটি হবে। যখন এ মন্দন, এ যদি মন্দন হয়, এই মন্দন হয়নি তো, মন্দনটাকে মাইনাস এ দিয়ে প্রকাশ করা হয়। তো মন্দন জিনিসটা কী বলে, মন্দন হচ্ছে ধরো, মন্দন হচ্ছে যে যেটা তোমার কমে যায়, মানে ভরবেগের পরিবর্তনের হারটা মানে নেগেটিভ। মানে যেমন ধরো কোনো ট্রেন ব্রেক দেওয়ার পরে, অনেকক্ষণ পরে থামে, সেরকম হচ্ছে যে এটা হচ্ছে মন্দন। আর একটা সমীকরণ আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ এস, একটা সমীকরণ। আর একটা সমীকরণ, আর একটা হচ্ছে এস, ধরে কোনো বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ আর অন্তিম গতিবেগ ভি, অন্তিম গতিবেগ যদি ভি হয়, প্রাথমিক গতিবেগ যদি ইউ হয়, তাহলে যে পথ অতিক্রম করবে, যে সরণ অতিক্রম করবে, সেটা হচ্ছে যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যদি এটা হচ্ছে তার মানে কোনো বস্তুটা যদি ত্বরণ এ হয়, আর যদি মন্দন হয় তাহলে মাইনাস এ হয়ে যাবে, তখন হাফ ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার হয়ে যাবে। এগুলো কতগুলো সমীকরণ ছিল। এরপরে ফোর্স নিয়ে কথা বলছি, কতগুলো ফোর্স জিনিসটা কি ওটা, ফোর্স সমান এম ইন্টু এ, মানে মাস কোনো বস্তুর, মানে যে বস্তুটা গতিশীল, যে বস্তুটা ত্বরণ নিয়ে গতিশীল, তার মাস এবং তার ত্বরণ এর গুণফলকে বলা হয় ফোর্স বা বল। এখন ফোর্স বলতেই কার কথা প্রথমে মনে আসে, ফোর্স বলতেই প্রথমে মনে আসে আমাদের আইজাক নিউটনের কথা মনে আসে। তো নিউটনের 3টে সূত্র আছে। নিউটনের প্রথম সূত্র কি বলছে, প্রথম সূত্র বলছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এটা নিউটন বলছে প্রথম সূত্র। তো উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন পুরো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জিনিসই স্থির নয়, মানে একে অপরের সাপেক্ষে গতিশীল। যেমন সূর্য যেমন পৃথিবী সূর্যের সাপেক্ষে গতিশীল, সূর্য আমাদের আলোকগঙ্গা ছায়াপথের সাপেক্ষে গতিশীল, আর আমরা পৃথিবীর সাপেক্ষে স্থির, আমরা পৃথিবীর সাপেক্ষে গতিশীল আমরা। আর এরকমভাবে
যা সাপেক্ষে বলা হয় তার সাথে স্থির করে ভাবনা চিন্তা করা হয়। আর এই যে পুরো ফোর্স, পুরো চ্যাপ্টারটা, পুরো ফিজিক্সটাই হচ্ছে যে ফিলিংসের উপরে, মানে অনুভবের উপরে। তো বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এটার ব্যাখ্যাটা বলে দিচ্ছি। ধরো কোনো মাটিতে একটা বাক্স পড়ে আছে, তো বাক্সটা যদি আমি কোনো বাইরে থেকে বল প্রয়োগ না করি, তো বাক্সটা চিরকাল স্থিরই থেকে যাবে, চিরকাল স্থির। যদি বাতাস না বয়, বাতাস, ঝড়, বৃষ্টি, জল কিছু যদি না হয়, এটা যেরকম আছে সেরকমই থেকে যাবে, কোনো কিছু হবে না। আর গতিশীল বলতে বোঝাচ্ছে, ধরো যদি আমি একটা বলকে গড়ি দিলাম, বলকে গড়ি, বাস্তবে নিউটন বলছেন যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। তাহলে একটা বল যদি গড়ি দিই তাহলে গতিশীল থাকার কথা, কিন্তু বাস্তবে একটুক্ষণ পরে থেমে যায়। তোমরা সবাই দেখেছো যে একটুক্ষণ পরে থেমে যায়, কিন্তু কী করে থেমে যাচ্ছে? গতিশীল বস্তুটা চিরকালই গতিশীল থাকবে, কারণ এখানে গতিশীল থাকার কথা, কিন্তু এখানে বায়ু আছে, বায়ু থাকার জন্য থেমে যাচ্ছে প্রথমত। আর এটা মাটির সাথে ঘর্ষণ আছে, মাটির সাথে ঘর্ষণের জন্য বলটা একটা বিরুদ্ধ বল প্রয়োগ করছে, যে কারণে বলটা থেমে যায়। যদি মহাকাশে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে দেখো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটা কোনো দিন শেষ হবে না, কারণ এটা হচ্ছে তোমার স্থির বস্তু, মানে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। আর ফোর্স জিনিসটা কি, ওটা ফোর্স ধরো কোনো একটা বস্তু গতিশীল আছে, বস্তু ধরলাম, বস্তু মানে স্থির আর গতি, কোনো বস্তুকে স্থির থেকে গতিতে করবো ফোর্স দিলে, অথবা গতিকে ফোর্স দিলে স্থির হবে, স্থিরকে ফোর্স দিলে গতি হবে, গতিকে ফোর্স দিলে স্থির হবে, বাচ্চা কোনো কিছু ফোর্স দিলে গতি হবে বা হওয়ার চেষ্টা করবে। তো সেকেন্ড লটা বলার আগে আমি কতগুলো বলছি যে প্রথম গতিসূত্রের কতগুলো উদাহরণ আছে। যেমন ধরো তুমি কোনো একটা গ্লাসের উপরে কয়েন রেখেছো, কোনো গ্লাসের উপরে একটা কার্ডবোর্ডের উপরে কয়েন রেখেছো, তো যদি এই কার্ডটাকে যদি হঠাৎ করে যদি সর করে দেওয়া হয়, কয়েনটা নিচেই পড়বে, কারণ এই কয়েনটা স্থির থাকতে চাইছিলো, তো নিজের স্থান বজায় রাখতে চাইছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা স্থিতিজাড্যের প্রমাণ দিচ্ছে, যে কারণে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইছে, এটার প্রমাণ দিচ্ছে। যেরকম বাস যদি কোনো বাস যদি চাই, মানে কোনো বাস গতিশীল থাকলে আমরা সব, মানে যারা বাস যাত্রীরা পিছন দিকে ঝেঁকে যায়, পিছন দিকে ঝুঁকতে থাকে। আর কোনো যদি বাস যদি ব্রেক দেওয়ায়, তো সেক্ষেত্রে মানে বাসের মধ্যে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে এরা গতিজাড্য, মানে এরা সবাই গতিতে থাকতে চাইছে, কারণ যখন প্রথম ক্ষেত্রে বাসটা চলাকালীন, বাসটা শুরু হওয়ার আগে সবাই স্থির ছিল, যাত্রীরা সবাই স্থির ছিল, কিন্তু বাসটা চালু হওয়ার পরেই সবাই স্থির থাকতে চায়, তাহলে কিন্তু অথচ বাসটা আগাচ্ছে, অথচ সবাই স্থির থাকতে চায়। তাই সে কারণে আমাদের মনে হয় যেন পিছন দিকে সরে যাচ্ছি। আর অথচ যখন গাড়িটা গতিশীল থাকে, তখন যদি আমরা ব্রেক করি, আমাদের শরীরটা গতিশীল থাকতে চায়, কিন্তু ব্রেক দাবানোর কারণে গাড়িটা থেমে গেছে, অথচ আমাদের শরীরটা গতিশীল থাকতে চাইছে, সে কারণে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটা উদাহরণ। বা ধরো কোনো কম্বল যদি, পুরনো কম্বল বা জাতীয় যদি তোমরা বাড়িতেই দেখতে পারো, যে যেগুলো নোংরা আছে সেগুলো তারে ঝুলি দিয়ে মানে লাঠি দিয়ে ঘা দিলেই ওই নোংরাগুলো ওখানেই থেকে যায়, অথচ চাদরটা সরে যায়। এটাও স্মৃতিচার্যের প্রমাণ দেয়। আর সেকেন্ড লটা কী বলছে? সেকেন্ড ল বলছে যে বস্তুর উপরে কোনো বস্তু, ধরো কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন যেদিকে ঘটবে সেদিকের সাথে ত্বরণটাও সেদিকে ঘটবে, মানে ত্বরণের সাথে বস্তুর ভরবেগ সমানুপাতিক হবে, উপযুক্ত বল ওগুলো সব সমানুপাতিক হবে। আর বস্তুর যে ত্বরণটা সেদিকেও হবে, ত্বরণটাও মানে বস্তুর অ্যাক্সিলারেশনের সেদিকে হবে, আর বস্তুর উপর প্রযুক্ত বল যেদিকে কাজ করবে বস্তুর ত্বরণও সেদিকে হবে। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এটা তোমাদের এখন আপাতত কিছু নেই, পরবর্তী সময় আরও ডিটেলসে আছে। নিউটনের থার্ড লটা আছে, বলছে যে বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় সূত্রটা বলছেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া কীভাবে বুঝতে পারছি? ধরো এটার মাধ্যমে একটা মানুষ হাঁটতে পারছে, জানো তোমরা সবাই, মানে একটা মানুষ ধরো এদিকে হাঁটছে, তো কীভাবে আমরা হাঁটি? এভাবে হাঁটি, তো এভাবে ধরো হাঁটছি। কোনো মানুষ পাটা এরমভাবে ফেললো, পাটা এরমভাবে ফেললো, তো মাটিতে, তো আমাদের একটা কম্পোনেন্ট এদিকে ভেঙে গেলো, এদিকে একটা বল প্রয়োগ করছে। আর নিউটন বলছেন যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া এদিকে একটা বল প্রয়োগ করবে।
মানে এদিকে যেমন মাটির দিকে যেমন একটা বল প্রয়োগ করছি, তার প্রতিক্রিয়া বল এদিকে কাজ করছে, যে কারণে যে মানুষ বা যে কোনো যে কোনো জিনিস, যে কোনো কিছু স্থির আছে। এই যে এই টাচ পয়েন্টটা বিপরীত দিকে একটা প্রযুক্ত বিপরীত এবং সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, যে কারণে বস্তুর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছি বা হাঁটতে পারছি, ধরতে পারো। যেমন আরেকটা উদাহরণ হচ্ছে, ধরো কোনো বলকে যদি দেওয়ালে ধাক্কা দিই, দেওয়ালে ছুড়ে দিই দেওয়ালে, তো বলটা এখন ধাক্কা খেয়ে আবার ঘুরে চলে আসে, মানে যে যতটা পরিমাণ ধাক্কা দিল ততটা পরিমাণ দেওয়ালে চলে আসে, ততটাই চলে আসে। কারণ হচ্ছে যে এখানে তোমার যে যে পরিমাণ বলে আঘাত করছে সেই পরিমাণই বল এই দেওয়ালটা ওই বলটাকে আঘাত করছে, মানে বলটা যে পরিমাণ ফোর্স দেওয়ালটাকে দিচ্ছে, দেওয়ালটাও একই পরিমাণ ফোর্স বলটাকে দিচ্ছে। এটা নিউটনের তৃতীয় সূত্রের মূল ধারণা। আরেকটা আছে যে তোমার আর আছে যে একটা আছে যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এই যে নিউটনের সেকেন্ড লটা আছে, সেকেন্ড লটার থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আসছে, এটা পরবর্তী সময় প্রমাণ আছে, অনেক বড় করে আছে প্রমাণ। ধরো কোনো একটা বস্তু এভাবে আছে, প্রথমে স্থির ছিল, ধরো আমি ভালোভাবে বলছি, ধরো কোনো একটা ফটকা ফাটাচ্ছ, তোমরা সবাই ফটকা ফাটাচ্ছ, বোম ফাটাচ্ছ, তো বোমটা ধরে দিয়েছো, ফেটে যাওয়ার পর দুটো অংশ ভেঙে গেল। তো প্রথমে কোনো কিছু থাকেনি, প্রথমে জিরো, এনার্জি জিরো, ভেলোসিটি প্রথমে কোনো ভেলোসিটি থাকেনি, মাস ছিল, মানে ভর ছিল, প্রথমে বোমটার ভর ছিল কিন্তু বেগ থাকেনি। তারপর যখনই এটা ভেঙে গেল, এর একটা বেগ হবে, দুটো ছিটকে গেল, তাহলে এর একটা বেগ হবে, এটা ধরলাম M1, এটা ধরলাম M2। M1 প্লাস M2 সমান হচ্ছে M, এটা তো আমরা জানি, কারণ টোটাল মাসটা সমান দুটো ভাগে ভেঙে গেছে, তো M1 V1 প্লাস M2 V2, এটা একটা সূত্র। আর একটা তোমার বলছে যে এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আরেকটা তোমার হচ্ছে যে ধরো কোনো একটা বস্তু এদিকে যাচ্ছে, তো ফোর্সটা এদিকে ফোর্স দিলাম, ধরলাম এদিকে ফোর্স দিলাম, তো এই বস্তুটা বিপরীত দিকে একটা অলিক বল অনুভব করে, যেটা হচ্ছে এম এ পরিমাণ অলিক বল অনুভব করে। এই বস্তুটা বিপরীত দিকে একটা অলিক বল অনুভব করে, যেটা হচ্ছে এম এর সাথে সমান, তাহলে এফ সমান এম এ, এখান থেকে এফ সমান এম এ সূত্রটা আসছে। এবারে ভেক্টর আছে, তোমাদের ভেক্টর সম্পর্কে আছে আলোচনা, অনেক বেশি ডিটেলস আছে, পরবর্তী ক্লাস 11-এ আছে। তো ভেক্টরের সামান্তরিক সূত্র আছে, এখানে এ আছে, ধরো এখানে বি আছে, এটা এ হবে, এটা বি হবে যদি হয় ভেক্টর, তো এটা হবে সি, তো সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না, আমি ভালো করে বুঝাবো। এ একটা ভেক্টর, ভেক্টর মানে ধরে নেবে একটা বল প্রয়োগ করছি, এদিকে একটা বি বল প্রয়োগ করছি, তাহলে এভাবে যদি দুদিকে যদি টানি, একটা বস্তুকে যদি দুদিকে টানি, এখানে ধরো একটা লাঠি বা কামিজ আছে, দুদিকে টানি, বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা নিশ্চয়ই কোন দিকে যাবে বলো? বস্তুটা ভালো ভাবো একটু, বস্তুটা নিশ্চয়ই এদিকে যাবে। বস্তুটা এই ভেক্টরটা হচ্ছে সি, এই সি ভেক্টরটাকে বলা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা পুরো ডিটেলসে আছে, ক্লাস 11-এ আরও ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো কোনো পাখি আছে, তো এই প্রসেসটাতেই যাচ্ছে কোনো পাখি, যে পৃথিবীর যে কোনো জিনিস এই নিউটনের 3টে সূত্র আর ভেক্টর সমীকরণ মেনে চলে। ধরো এই তো পাখিটা যাচ্ছে, ধরো পাখিটা কী করে, পাখিটির ডানাটা এদিকে করে, পাখিটা কিন্তু প্রতিক্রিয়া একটা বল দিই এখানে, মানে বাতাসটা একটা প্রতিক্রিয়া বল দিই, এখানে একটা প্রতিক্রিয়া বল দিই, বাতাসটা এদিকে একটা প্রতিক্রিয়া বল দিবে, এটা প্রতিক্রিয়া বলটা, সেটা এটা এই তোমার পাখিটা প্রয়োগ করেনি, এই বলটা পাখিটা প্রয়োগ করেনি, এটা পাখির নয়, এটা পাখি করেছে, এটা পাখি করেছে, আমি লাল পেনে করে দিচ্ছি, এটা পাখি করেছে, পাখি যেটা করেছে সেটা আমি লাল পেনে করে দিচ্ছি, পাখি যেটা করেছে লাল পেনে করে দিলাম। আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বলটা, তো প্রতিক্রিয়া বলটা যদি এরকম হয়, তাহলে পাখিটা এই দুটো ধরো যদি এদিকে টানি, তাহলে কোন দিকে যাবে? সামনে দিয়ে যাবে, তাহলে পাখিটা সামনে দিয়ে চলে যাবে, এভাবে যায় প্রতিক্রিয়া বলটার জন্য পাখিটা উড়ে চলে যেতে পারে ধরো কোনো একটা বস্তুকে।
এরপরে তোমাকে আরেকটা জিনিস বলছি, কোনো বস্তু কি বলবো, রোলার ধরে নাও, ধরো কোনো রোলার আছে, বা কোনো চাকা আছে। তোমরা তো ছোটোবেলায় অনেক খেলেছো, চাকা আছে, ছোটো আছে। তো ধরো এই চাকাটা আছে, চাকাটা তুমি টানতে পারবে আর ঠেলতে পারবে, তো কোনটা বেশি ভালো লাগে, মানে কোনটা ভালো করতে পারবে তুমি? টানতেও পারবে আর ঠেলতে পারবে, কোনটা ভালো, মানে কোনটা ভালো করতে পারবে? একটা কথা বলছি, ধরো এই একটা বস্তুটা তুমি যদি টানো যদি ফোর্স দিয়ে টানো, সেক্ষেত্রে এটা ফোর্স দিয়ে টানছি তো দুটো অপাংশে ভেঙে নিল, এই লম্ব লম্ব এই দুটো 1 নম্বর 2 নম্বর লম্ব হবে, এটা 1 নম্বর উপাংশ, এটা 2 নম্বর উপাংশ। যেমন এটা আর এটা ভেঙে দিলাম দুটো একটাতে, এরকম দুটোতে ভেঙে দিলাম, তাহলে এটা নিশ্চয়ই একটা ওয়েট আছে, এমজি একটা ওয়েট আছে, হ্যাঁ, আর এমজি একটা ওয়েট আছে, এমজিটা নিচের দিকে কাজ করছে যেটার জন্য স্থির আছে, কিন্তু যখন আমি উপর দিকে টানছি তাহলে বস্তুটা এমজিটাকে ব্যালেন্স করে দিচ্ছে, এটা এই 2 নম্বর আর এমজি ব্যালেন্স করে দিচ্ছে, তাই সে কারণে বস্তুটা সামনের দিকে আগিয়ে চলে যাচ্ছে, মানে খুব সহজেই চলে যাচ্ছে। এখন যদি আমি বস্তুটাকে ঠেলি, মানে বস্তুটাকে যদি ফোর্স দিই মানে ঠেলি, এফ দিই মানে ভিতর দিকে ঠেলছি মানে এফ, ভিতর দিকে 1 নম্বর এদিকে ছিল, প্লাস এমজি, মানে বুঝতে পারছো ওয়েটটা কত হলো, প্রথমে তো ছিলই, প্লাস আবার জোর করে দিয়ে দিলাম। এরপরে যদি আমি টানতে যাই তাহলে মানে টানাটা একটু কষ্টকর হবে, কারণ এফটার মান অনেক বেশি হতে হবে, সেটা আবার দুভাগে ভেঙে যাবে, এদিকে একটা ভেঙে যাবে, এদিকে একটা ভেঙে যাবে, ভাগ হয়ে যাবে, মানে এটা ধরো যদি 5 হয়, এটা 3, এটা 4 হবে, যে 3 প্লাস এমজিটাকে 4 টানতে হবে, 4 নিউটন টানতে হবে, 3 নিউটন 5 নিউটন, এভাবে হচ্ছে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা তো বললাম ফার্স্টেই, যে ধরো কোনো একটা বস্তু এরকমভাবে জয়েন্ট হয়ে যাচ্ছে, তো কোনো সময় পরে ছিটকে ভেঙে গেল, দুদিকে হয়ে গেলো, এটা তো বললাম। টোটাল মাস, যে তোমার এটা সূত্রটা কি, দুটো মাস ছিল, M1 M2, এখানে M1 M2, এটা বেগ গেছে V1 V2, এখানে বেগ থাকেনি, এখানে বেগ দুটোরই ভি ভেলোসিটি যাচ্ছিলো, দুটোই ভেঙে গেছে। ওই আগের সূত্রটাই ভালো করে বলা হচ্ছে, M1V প্লাস M2V সমান হচ্ছে পরবর্তী ক্ষেত্রে মোট ভরবেগ, প্রাথমিক মোট ভরবেগ ইন্টু অন্তিম মোট ভরবেগ, M1V1 প্লাস M2V2, প্রাথমিক মোট ভরবেগ সমান হচ্ছে অন্তিম মোট ভরবেগ। এটা মাথায় রাখবে, এটা যে কোনো জায়গায়, ফিজিক্সের যে কোনো জায়গায় কাজে লাগবে এটা, মানে কোনো যদি রাস্তা না থাকে, এই ভরবেগের সংরক্ষণ সূত্র বা যে সংরক্ষণ সূত্রগুলো আছে, সেই সংরক্ষণ সূত্রগুলো তোমাকে অনেক হেল্প করবে, ঠিক কথাগুলো মনে রাখবে। আবার আছে দেখবে, তুমি কোনো বন্দুক থেকে গুলি ছাড়ার সময়, বন্দুক থেকে গুলি ছাড়ার সময় কী হয়, তোমরা হয়তো বন্দুক তো চালাওনি, তাই তো জানবে না, পিছন দিকে বেঁকে যায়, এটা মানে এই বন্দুকটা এদিকে ফোর্স দিচ্ছে আর বিপরীতে একটা ফোর্স দিচ্ছে, এর কী বললো, আর লিখে দিচ্ছি, এফআরটা হচ্ছে প্রতিক্রিয়া বল একটা প্রয়োগ করছে, যে কারণে পিছন দিকে ধাক্কা মেরে দেয়। এই কারণটার জন্য কী করে জানো, এই কারণটার জন্য যারা পুলিশ অফিসার আর্মিরা আছেন, তারা কাঁধের সাথে ঠেকিয়ে করে, যাতে না মানে কোনো অসুবিধা না হয়। আর হোস পাইপ থেকে জল বেরোনোর সময়, এটা নিশ্চয়ই তোমরা করে দেবে, হোস পাইপ থেকে যখন জল বেরোনোর সময় মানে পিছন দিয়ে একটু পিছিয়ে যায়, ধরে রাখতে কষ্ট হয়, এটা প্রতিক্রিয়া বলটার জন্য ধরে রাখতে কষ্ট হয়।